নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস দম্পতি। অবশ্যই এই উপন্যাসটি আপনারা ধারাবাহিকভাবে শুনছেন, আর গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প। ষষ্ঠ অধ্যায়। ইহার ঠিক 2 দিন পরে ভরমশাই গদিতে বসিয়া কাজ করিতেছেন। গদাধর বলিলেন, ভরমশাই, 13 তারিখে একটা চেক ডিউ আছে, 6,000 টাকা ব্যাংকে জমা দিতে হবে। ভরমশাই মনিবের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া বলিলেন, 6,000 টাকা এই কদিনের মধ্যে? কিন্তু বাবু, টাকা তো সব মোকামে আটকে আছে, এখন এত টাকা এই কদিনের মধ্যে কোথায় পাওয়া যাবে বলুন? তা হবে না, চেষ্টা দেখুন, পথ হাতড়ান। তা অত টাকার চেক কাকে দিলেন বাবু? বলা বাহুল্য, অন্য কর্মচারী হইলে মনিবকে এ প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস করিত না হয়তো, কিন্তু ভরমশাই পুরাতন বিশ্বস্ত কর্মচারী, ঘরের লোকের মতো, তাহার পক্ষে স্বতন্ত্র ব্যবস্থা, স্বতন্ত্র অধিকার। কথাটা এড়াইবার ভঙ্গিতে গদাধর বলিলেন, ও আছে একটা ইয়ে, তা ভরমশাই কি করবেন বলুন তো? ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, ও দেখি কি করতে পারি, কিছুই তো বুঝতে পারছি নে। কিন্তু কয়দিন নানা প্রকার চেষ্টা করিয়াও ব্যর্থ মনোরথ হইয়া ভরমশাই 12 তারিখে মনিবকে কথাটা জানাইলেন। তিনি জানাইলেন, মোকামে টাকা আবদ্ধ আছে, এ কদিনের মধ্যে কাঁচা মাল বেচিয়া টাকা জোগাড় করা সম্ভব নয়, আর তাছাড়া 3টি মিলের পাটের মোটা অর্ডার কন্ট্রাক্ট করা আছে। 3 মোকাম হইতে সেই অর্ডার মাফিক পাট ক্রয় চলিতেছে। এখন সে টাকা অন্য ক্ষেত্রে ঘুরাইয়া আনিতে গেলে মিলে সময় মতো পাট দেওয়া যাইবে না। শুনিয়া গদাধর মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। ওদিকে চেক ব্যাংক হইতে ফিরিয়া গেলে লজ্জার সীমা থাকিবে না। অবশ্য অন্য কোনো গদি হইতে টাকাটা ধার করা চলিত, কিন্তু তাহাতে আবার মান থাকে না। 7-5 ভাবিয়া গদাধর সেদিন রাত 9টার পরে শোভার বাড়ি গেলেন। এদিকে ভরমশাই চিন্তাকুল মুখে আছেন দেখিয়া খাইবার সময় অনঙ্গ জিজ্ঞাসা করিল, কি হয়েছে ভরমশাই, আপনার মুখটা বারবার কেন? না মা, কিছু না। বলুন না কি হয়েছে, বাড়ির সব ভালো তো? না না, সেসব কিছু না মা, সেসব কিছু না। আসলে একটা ব্যাপার ঘটেছে মা, কিন্তু আপনাকে না বলেও থাকাটা তো ঠিক না। বাবু কোথায় আগাম চেক দিয়েছেন মোটা টাকার। অবশ্য ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে নয়, তাহলে তো আমার অজানা থাকতো না। তাই ভাবছি, তাহলে উনি কোথায় এ টাকাটা খরচ করছেন। তাই ভাবলাম কথাটা আপনাকে জানানো দরকার। তবে আমি বলছি মা, এ কথা যেন বাবুকে বলবেন না। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, তাই তো ভরমশাই,
আমিও কিছু ভাবগতিক বুঝছি নে। মেয়ে মানুষ আর কি করব বলুন। কিন্তু ওর স্বভাব যে কত বদলেছে সে আপনাকে কি বলি। আমিও বড় ভাবনায় পড়েছি, সে আপনাকে একদিন বলবো পরে। উনি আজকাল রাতে প্রায় বাড়ি আসেন না। এই দোল পূর্ণিমের দিনে তো দেখলেন। হ্যাঁ মা, দেখেছি। তা সে কথা বাবুকে জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম তো, বললেন ব্যবসার কাজ ছিল। জানেন ভরমশাই, আজকাল আমার উপর ওর যেন রাগ রাগ সব সময় ভাব। কথা বলতে সাহস পাইনি। উনি কেমন যেন বদলে গিয়েছেন, কিন্তু কখনো তো ওরকম ছিলেন না। এখন আমি শুধু ভাবছি আমাদের কলকাতায় না এলেই ভালো ছিল। বেশ তো দেশে ছিলাম। কালীঘাটের মা কালীর কাছে মানত করেছি জোড়া পাঁঠা দিয়ে পুজো দেব, ওর মতিগতি যেন ভালো হয়ে ওঠে। বড় ভাবনায় আছি বড়মশাই। আর কার কাছে কি বলবো বলুন। এখানে আমার কে আছে, এক আপনি ছাড়া। বলিতে বলিতে অনঙ্গ আঁচল দিয়া চোখের জল মুছিল। ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, তাই তো। আমাকে বললেন, ভালো হলো। এত কথা তো আমি কিছুই জানতাম না, কিন্তু বুঝতে পারছি না কি করা যায়। আমারও তো যাবার সময় হলো। না ভরমশাই, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না। কলকাতায় আপনার যত অসুবিধাই হোক, ওকে এ অবস্থায় পেলে আপনি যেতে পাবেন না। আমার যে আর কেউ নেই ভরমশাই, আর ওকে কে দেখে। এখানে ওই শচীন ঠাকুরপো হয়েছে ওর শনি, আর ওই যে ওই নির্মল, ওদের সঙ্গে মিশেই এরকম হয়েছেন। তাই বলছি ভরমশাই, আমাকে এ আতান্তরে ফেলে আপনি চলে যাবেন না। আচ্ছা বেশ, তবে এসব কথা আর কারোর কাছে আপনি বলবেন না। আমি না হয় এখন দেশে যাব না, আপনি কাঁদবেন না। চোখের জল মুছে ফেলুন। সতী লক্ষ্মী আপনি। হাতে করে বিয়ে দিয়ে ঘরে এনেছি, মেয়ের মতো দেখি। আপনাদের ফেলে গেলে ধর্মে সইবে না। দেখি কি হয়, অত ভাববেন না। ভরমশাই বিদায় লইলেন। গদাধর শোভার বাড়ি গিয়া শুনিলেন সে এইমাত্র স্টুডিও হইতে ফিরিয়া খাইতে বসিয়াছে। সুতরাং তিনি বাহিরের ঘরে বসিয়া রহিলেন। একটু পরে শোভা ঢুকিয়া একটা প্লেটে গোটা কয়েক সাজা পান গদাধরের সামনে টিপয় রাখিয়া তাহা হইতে একটি পান লইয়া মুখে দিল। কোনো কথা বলিল না। গদাধর বলিলেন, বসো শোভা, তোমার কাছে একটা কাজে এসেছিলাম। শোভা নিজের ইজি চেয়ারটাতে বসিয়া বলিল, কাজ কি তা বুঝতে পেরেছি। তার উত্তর তো সেদিন দিয়ে দিয়েছি। না না, সে কাজ নয়, সে কাজ নয়। বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আসলে কি হয়েছে জানো, একজনকে ৬,০০০ টাকার চেক দিয়েছি। কালকের ভাঙাবার তারিখ, অথচ ব্যাংকে টাকা নেই। কালই ৬,০০০ টাকা বেলা ১০টার মধ্যে জমা দিতেই হবে, অথচ আমার হাতে টাকা নেই। সমস্ত টাকা মোকামে আবদ্ধ। তাই ভাবছি কি করি বলো তো। কাল মান যায়, তাই তোমার কাছে এসেছি।
শোভা বিস্ময়ের সুরে বলিল, তা আমি কি করব? না, বলছিলাম টাকাটা 1 মাসের জন্য আমাকে ধার দাও। আমি হ্যান্ড নোট দিচ্ছি, মোকাম থেকে টাকা এলে আমি শোধ করে দেব। এই উপকারটা আমার করো। বুঝতেই তো পারছো, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। গদাধর বাবু, আমি তো হ্যান্ড নোটের ব্যবসা করি নে, আর আমার মহাজনী কারবারও নেই। আপনি আমার কাছে এসেছেন টাকা ধার নিতে? হ্যাঁ, বেশ মজার লোক তো আপনি। আপনার কলকাতায় বাড়ি আছে, মর্টগেজ রাখলে যে কোনো জায়গা থেকে আপনি ধার পাবেন। আর তাছাড়া ব্যাংক থেকেও তো ওভারড্রাফট নিতে পারেন, কি বলেন? গদাধর দুঃখিত ভাবে বলিলেন, হ্যাঁ, সেসব করা তো চলে, কিন্তু তাতে বাজারে ক্রেডিট থাকে না ব্যবসাদারের। ব্যাংকের ওভারড্রাফট নেওয়া চলবে না, বাড়ি বন্ধক দেওয়াও নয়। তবে হ্যাঁ, আছে একমাত্র অনঙ্গর গহনা। তা কি এখন বিক্রি করতে যাব? আমি কিন্তু সেজন্য দায়ী নই। আর আমার কাছে আপনি এসেছেন কেন? আসবার আগে আপনার বোঝা উচিত ছিল যে আমি পোদ্দার নই, টাকা ধারের ব্যবসাও করিনি। তা হোক শোভা, তুমি টাকাটা দাও। ও টাকাটা তোমার কাছে খুবই কম, আমার বড় উপকার হবে। তুমি বিশ্বাস করো শোভা, তুমি দাও। প্রায় ঘণ্টা খানেক ধরিয়া উভয়ের কথাবার্তা চলিল। শোভা কিছুতেই টাকা দিবে না, আর গদাধরও নাছোড়বান্দা। অবশেষে বহু অনুনয় বিনয়ের পরে শোভা 4,000 টাকা দিতে নিমরাজি গোছের হইল। বাকি টাকাটা সে দিতে পারিবে না। স্পষ্ট বলিল, দেখুন গদাধর বাবু, এর বেশি আমি দিতে পারবো না। বাকিটা আপনি অন্য কোথাও থেকে জোগাড় করুন। ও, তা বেশ, তবে চেকখানা লিখে ফেলো, আর আমি হ্যান্ডনোট লিখি। তা শোভা, সুদ কত লিখব? 12.5%। 12.5? না না, ওটা 9.5 করে তুমি নাও। তুমি তো আর সুদখোর মহাজন নও, উপকার করবার জন্যে তো দিচ্ছ, সুদের লোভে দিচ্ছ না তো। ওটা 9.5 করেই নাও। টাকা যখন ধার দিচ্ছি, তখন ন্যায্য সুদ নেব না তো কি? আর উপকার করছি কে আপনাকে বলেছে? কারো উপকার করার গরজ আমার নেই। 12.5%-এর কম পারবো না। ওর চেয়েও বেশি সুদ অপরে নেয়। গদাধর অগত্যা সেই হিসাবেই হ্যান্ডনোট লিখিয়া চেক লইয়া গেলেন। সেদিন রাত্রে অনঙ্গ স্বামীকে বলিল, আজ্ঞা, একটা কথা বলবো, শুনবে? কি কথা? বলো। না, তোমার নাকি টাকার দরকার হয়েছে, বড়মশাই বলছিলেন। তা কত টাকার দরকার? কেন? আহা, বলো না, কত টাকার? 2,000 টাকা দেবে? বলছিলাম, আমার তো গহনা আছে, বাঁধা দাও, নয়তো বিক্রি করো, নয়তো আর টাকা কোথা থেকে পাবে? কিন্তু এত টাকা তোমার দরকার হলো কিসের? সে কথা এখন বলবো না, তবে জেনে রেখো, ব্যবসার জন্যই দরকার। অবশ্য ভরমশাই সে কথা জানেন না। দেখো, আমি তো মেয়ে মানুষ, কি বা বুঝি বলো? কিন্তু আমার মনে হয় ভরমশাইকে না জানিয়ে তুমি কোনো ব্যবসাতে নেমো না।
অন্তত তার সঙ্গে পরামর্শ করো, কারণ তিনি পাকা লোক আর আমাদের বড় হিতৈষী। আমায় না হয় নাই বা বললে, কিন্তু ওকে তো জানি। এ নতুন ব্যবসা, ভরমশাই সেকেলে লোক, উনি আর কিছুই বোঝেন না। এখন থাক, কোনো পরামর্শ করবার দরকার নেই কারোর সঙ্গে। যথা সময়ে তোমরা জানতে পারবে। তো এখন খেতে দেবে না বকবক করবে? ধমক খাইয়া অনঙ্গ আর কোনো কথা না বলিয়া স্বামীর ভাত বাড়িতে গেল। স্বামীর চোখে ভালোবাসার দৃষ্টি সে আর বহুদিন হইতেই দেখিতে পায় না। আগে আগে রাগের কথা বলিলেও স্বামীর চোখে থাকিত প্রেম ও স্নেহের দৃষ্টি, কিন্তু এখন ভালো কথা বলিবার সময়েও সে দৃষ্টির হদিশ পাওয়া যায় না। অনঙ্গ যেন স্বামীর মন হইতে ক্রমশ দূরে সরিয়া যাইতেছে, কিন্তু কেন এমন হইল কিছুতেই সে ভাবিয়া পায় না। পরের মাসে অবস্থা যেন আরো খারাপ হইয়া আসিল। গদাধর প্রায় শেষ রাত্রের দিকে বাড়ি ফেরে। ক্রমশ অনঙ্গ সন্দেহ করিতে লাগিল। গদাধর মাঝে মাঝে সম্পূর্ণ প্রকৃতিস্থ অবস্থায় ফেরেন না। আসিয়াই বিছানায় শুইয়া পড়েন, কারোর সহিত কথা বলেন না। বিছানা হইতে উঠিতে 10টা বাজিয়া যায়। গদির কাজও নিয়ম মতো দেখাশুনো করেন না। ভরমশাই ইহা লইয়া 2-1 বার বলিয়াও বিশেষ কোনো ফল লাভ করিলেন না। শ্রাবণ মাসের দিকে হঠাৎ একদিন গদাধর ব্যস্ত সমস্ত ভাবে বাড়ি আসিয়া বলিলেন, শোনো, আমি একবার বাইরে যাচ্ছি, হয়তো কিছু দেরি হতে পারে ফিরতে। খরচপত্র গদি থেকে আনিয়ে নিও, আর বড়মশাইকে বলে দিও যদি কখনো দরকার হয়। অনঙ্গ উৎকণ্ঠিত দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিল, তুমি কোথায় যাবে? কদিনের জন্য এমন হঠাৎ? আরে আছে, দরকার আছে। দরকার না থাকলে কি বলছি? তা তো বুঝলাম, কিন্তু বলতে দোষ কি? বলেই যাও না। তুমি আজকাল আমার কাছে অনেক কথা লুকাও। তুমি জানো এতে আমার বড় কষ্ট হয়। আমি তোমাকে কখনো বারণ করিনি বা বাধা দিইনি, তবে আমায় বললে দোষ কি বলো? বলো না। আহ, বললাম তো, সময় মতো জানতে পারবে। মেয়ে মানুষের কানে সব কথা তুলতে নেই। অনঙ্গ স্বামীর মেজাজ বুঝিত। বেশি রাগারাগি করিলে তিনি হয়তো রাগ করিয়া না খাইয়া বাড়ির বাহির হইয়া যাইবেন। আজ কালই যে এমন হইয়াছে তাহা নহে, চিরকাল অনঙ্গ এই রকম দেখিয়া আসিতেছে। তবে পূর্বে অনঙ্গ ইহাতে তত ভয় পাইত না, কিন্তু এখন ভরসাহারা হইয়া পড়িয়াছে। স্বামীর উপর সে জোর যেন ক্রমশ হারাইতে বসিয়াছে। গদাধর 1 মাসের মধ্যে বাড়ি আসিলেন না। ভরমশাইকে ব্যবসা সংক্রান্ত চিঠি দিতেন, এবং তাহা হইতে জানা গেল জয়ন্তী পাহাড়ে ভোটান ঘাট নামক স্থানে তিনি আছেন। অনঙ্গ চিঠি দিল খুব শীঘ্র ফিরিবার জন্য অনুরোধ করিয়া, কিন্তু গদাধর লিখিলেন এখন তিনি কাজে খুব ব্যস্ত, কাজ শেষ না করিয়া যাইতে পারিবেন না। অনঙ্গ কাঁদিয়া কাটিয়া আকুল হইল। একদিন পথে হঠাৎ শচীনের সঙ্গে ভরমশাইয়ের দেখা। ভরমশাই শচীনকে গদাধরের ব্যাপার সব বলিলেন। শচীন বলিল, তা আপনারা এত ভাবছেন কেন? সে কোথায় গিয়েছে আমি তো জানি। কোথায় আছে বলুন? আপনার বৌদিদি ভেবে ভেবে আকুল হয়েছেন। আপনি জানেন তো বলুন। আচ্ছা বেশ,
আমার কাছে শুনেছেন তা বলবেন না। সে তার কোম্পানির সঙ্গে শুটিং এ গিয়েছে জয়ন্তী পাহাড়ে। হ্যাঁ, সেখানে পাহাড় ও বনের দৃশ্য তুলতে হবে তো। ভুটান ঘাটে শুটিং হচ্ছে। কি বললেন? শুটিং? সে আবার কি? বুঝলাম না তো। আরে মশাই, ফিল্ম তৈরি হচ্ছে। হ্যাঁ, ফিল্ম। গদাধর ফিল্ম কোম্পানি খুলেছে। অনেক টাকা ঢেলেছে। নিজের আছে, আর একজন অংশীদার আছে। তাই ওরা গিয়েছে ওখানে। কিছু ভাববেন না। তবে হ্যাঁ, আমার কাছে যে শুনেছেন বলবেন না কিন্তু। ভড়মশাই শুনিয়া মাথায় হাত দিয়া পড়িলেন। মনিব পাটের গদির গ্যাস ভাঙিয়া ছবি তৈরির ব্যবসায় লাগাইয়াছেন, এ তো ভালো লক্ষণ নয়। সে নাকি যত নটি লইয়া কারবার, তাহাতে মানুষের চরিত্র ভালো থাকে না, কখনো ভালো থাকিতে পারে না। অথচ বউ ঠাকরুন সতী লক্ষ্মী। এখন দেখা যাইতেছে তাহার আশঙ্কা তবে নিতান্ত অমূলক নয়। অনঙ্গকে তিনি একথা কিছুই জানাইলেন না। আরো 2-2.5 মাস কাটিয়া গেল, গদাধর ফিরিলেন না। এদিকে একদিন গদির ঠিকানায় গদাধরের নামে এক পত্র আসিল। মনিবের নামের পত্র ভড়মশাই খুলিলেন। খুলিয়া দেখিলেন, শোভারানী মিত্র বলিয়া কে একটি মেয়ে তাহার পাওনা 4,000 টাকার জন্য কড়া তাগাদা দিয়াছে। ভড়মশাই বড়ই বিপদে পড়িলেন। ভাবিলেন, কে এই মেয়েটি? মনিব তাহার নিকট হইতে টাকা ধার করিতেই বা গেলেন কেন? এসব কথার কোনো মীমাংসাই ভড়মশাই করিতে পারিলেন না। 7-5 ভাবিয়া ঠিক করিলেন, মেয়েটির সঙ্গে নিজেই একবার দেখা করিবেন। চিঠিতে ঠিকানা লেখা ছিল। ভড়মশাই একদিন ভয়ে ভয়ে গিয়া দরজায় কড়া নাড়িলেন। চাকর আসিয়া দরজা খুলিয়া বলিল, তুমি আড়তের লোক? হ্যাঁ। মাইজি ওপরে আছেন, এসো। ভড়মশাই কিছু বুঝিতে পারিলেন না। তিনি ভাবিলেন, এ চাকরটি কি করিয়া জানিল তিনি আড়তের লোক। উপরে যে ঘরে চাকরটি তাহাকে লইয়া গেল, সেখানে ভড়মশাই দেখিলেন, সেই ঘরে একটি সুন্দরী মেয়ে চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্য একটি মেয়ের সহিত গল্প করিতেছেন। ভড়মশাই একটু সংকুচিত হইয়া পড়িলেন। তিনি দরজা হইতে সরিয়া যাইতেছিলেন, কিন্তু মেয়েটি বলিল, কে? ভড়মশাই বিনয়ে ও সংকোচে গলিয়া বলিলেন, এই আমি। পিছন হইতে চাকর বলিল, আড়তের লোক মাইজি। ও, আড়তের লোক? তা তোমাকে ডেকেছিলাম কেন জানো? এবার ওরকম চাল দিয়েছো কেন? হ্যাঁ, ওই চাল খাওয়া যায়? ও চাল তুমি ফেরত নিয়ে যাও। আর শোনো, আর 1 মণ কাটারি ভোগ পাঠিয়ে দিও এখনই, বুঝলে? যাও। ভড়মশাই ভয়ে ভয়ে বলিলেন, তিনি চালের আড়ত হইতে আসেন নাই, তিনি আসিয়াছেন গদাধর বসুর গদি হইতে। মেয়েটি কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া হাসিয়া ফেলিল, বলিল, ও তাই নাকি? বড্ড ভুল হয়ে গিয়েছে, কিছু মনে করবেন না, আপনি বসুন। গদাধর বাবু এখন কোথায়? আগে তিনি এখন ভুটান ঘাট। ও, শুটিং হচ্ছে শুনেছিলাম বটে, তা এখনো ফেরেননি? আগে না। আচ্ছা, ঠিকানাটা আপনি দিয়ে যান। একটু চা খাবেন?
আগে না, মাফ করবেন মা লক্ষ্মী, আমি চা খাইনি। ও, তাহলে আপনি আমার চিঠিখানা পড়েছেন, নইলে আমার ঠিকানাই বা কোথায় পেলেন? তা সে যাক, আমার পাওনা টাকাটার ব্যবস্থা করতে হবে। অনেক দিন তো হলো, 1 মাসের জন্য নিয়ে আজ 3 মাস। আগে বলছিলাম, বাবু এলে দিয়ে দেবেন। আপনি আর কিছুদিন দয়া করে সময় দিন। আচ্ছা বেশ, আপনি ভাববেন না। তবে উনি এলে যেন একবার এখানে আসেন, তাকে বলবেন, কেমন? ভরমশাই অনেক কিছু ভাবিতে ভাবিতে গদিতে ফিরিলেন। ভাবিলেন, কে এই মেয়েটি? হয়তো ভালো শ্রেণীর মেয়ে নয়, কিন্তু বেশ ভদ্র। যাহা হোক, ইহার নিকট কর্তা ধার করিতে গেলেন কেন? বৃদ্ধ তাহাও কিছু ভাবিয়া পাইলেন না। একবার ভাবিলেন, তিনি বউ ঠাকরুনকে সব খুলিয়া বলিবেন, কিন্তু না। শেষে ঠিক করিলেন, বউ ঠাকরুনকে এখন কোনো কথা বলাই ভালো হইবে না। কি জানি, যদি মনিব শুনিয়া চটিয়া যান। ইহার মাসখানেক পরে শোভারানী একদিন হঠাৎ গদাধরকে সিঁড়ি দিয়া উপরে উঠিতে দেখিয়া বিস্মিত হইল। সকালবেলা, শোভারানীর প্রাতঃস্নান এখনো সম্পন্ন হয় নাই। আলুথালু চুল, ফিকে নীল রঙের সিল্কের শাড়ি পরনে, আর হাতে ভোরের খবরের কাগজ। শোভা কিছু বলিবার পূর্বেই গদাধর বলিলেন, এই যে শোভা, ভালো আছো? এই ট্রেন থেকে নেমেই তোমার সঙ্গে দেখা করতে এলুম, এখনো বাড়ি যাইনি। তাহলে আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। উত্তর দিতুম, কিন্তু ভাবলুম কলকাতায় যখন চলে আসব, তখন আর চিঠি দিয়ে কি হবে, দেখা তো করব। তা আমার টাকার ব্যবস্থা কি করলেন? টাকার ব্যবস্থা হয়েই রয়েছে। ছবি তোলা তো হয়ে গেল, এখন চালু হলেই টাকা হাতে আসবে। ও, তার আগে নয়? তার আগে কোথা থেকে আসবে বলো? সবই তো বোঝো, কলকাতার বাড়ি ও মর্টগেজ দিতে হয়েছে, বাকি 12,000 টাকা তুলতে। এখন সব সার্থক হয় যদি ছবি ভালো বিক্রি হয়। ওসব আমি কি জানি। বেশ লোক দেখছি আপনি, কবে টাকা দেবেন ঠিক করে বলে যান। আর 2 মাস অপেক্ষা করো। তোমার এত তাড়াতাড়ি টাকার দরকার কি? আর সুদ তো আসছে, আসুক না, এও তো ব্যবসা। শোভা ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, বেশ মজার কথা বললেন যে। আমার সুদের ব্যবসাতে দরকার নেই, টাকাটা কবে দেবেন বলুন। তখন তো বলেননি এত কথা। টাকা নেবার সময় কি বলেছিলেন? বলেছিলেন 1 মাসের জন্য। গদাধর মিনতির সুরে বলিলেন, কিছু মনে করো না শোভা, এ সময় যে আমার কি সময়, একবার বুঝে দেখো। ক্যাশে টাকা নেই গদিতে, এদিকে মিলের নতুন অর্ডার আর নেইনি। এখন পুঁজি যা কিছু সব এতে ফেলেছি। দেখুন গদাধর বাবু, আমি অত শত বুঝি না। আপনি কতদিনের মধ্যে দেবেন? 2 মাস দেরি করতে পারবো না। আচ্ছা বেশ, 1 মাস, এই কথা রইল। তবে এখন আসি। এই কথাটা বলতেই তার আশা। ও বেশ, আসুন তাহলে। 2 মাস ছাড়িয়া 3 মাস হইয়া গেল। গদাধর বড় বিপদে পড়িয়া গেলেন। ডিস্ট্রিবিউটার ছবি তৈরি করতে
অগ্রিম অনেক টাকাগুলি দিয়াছে। ছবি বিক্রির প্রথম দিকের টাকাটা তাহারাই লইতে লাগিল। ছবি ভাড়া দেওয়া বা বিক্রয় করার ভার তাহাদের হাতে। টাকা আসিলে আগে তাহারা নিজেদের প্রাপ্য কাটিয়া লয়। গদাধরের হাতে 1 পয়সাও আসিল না এই 3 মাসের মধ্যে। অথচ পাওনাদারেরা দুবেলা তাগাদা শুরু করিল। যে পরিমাণে তাহাদের উৎসাহ ও অধ্যবসায়ে তাহারা প্রদর্শন করিতে লাগিল, টাকার তাগিদ দিতে তাহার অর্ধেক পরিমাণ উৎসাহ অধ্যবসায় দেখাইয়া মার্কনি বেতার বার্তা পাঠাইবার কৌশল আবিষ্কার করিল, বা প্রখ্যাতনামা বার্নার্ড পেলিসি এনামেল করার প্রক্রিয়া উদ্ভাবন করিয়াছিলেন। কিন্তু এরূপ অমানসিক অধ্যবসায় দেখাইয়াও কোনো ফল হইল না। গদাধর কাহাকেও টাকা দিতে পারিলেন না। ওদিকে বাজারে ছবি চলিল না। নানা কাগজে বিরুদ্ধ সমালোচনা হইতে লাগিল। তবুও গোলা দর্শকরা মাস 2 ধরিয়া বিভিন্ন মফস্বলের শহরে ছবিখানা দেখিল। কিন্তু ডিস্ট্রিবিউটরের অগ্রিম টাকা শোধ করিতেই সে টাকা ব্যয় হইয়া গেল। গদাধরের হাতে যাহা পড়িল তাহার অনেক বেশি তিনি ঘর হইতে বাহির করিয়াছিলেন। প্রায় 30,000 টাকা খরচ করিয়া হাতে পাইলেন মাত্র 7,000 টাকা। 23,000 টাকা লোকসান। ইতিমধ্যে আরো এক মুশকিল হইল। পুনরায় একখানা ছবি তোলা হইবে বলিয়া আর্টিস্টদের সঙ্গে যে বাগান বাড়ি ভাড়া লইয়া স্টুডিও খোলা হইয়াছিল তাহাদের সঙ্গে এবং মেশিন বিক্রেতাদের সঙ্গে 1 বৎসরের কন্ট্রাক্ট করা হইয়াছিল। ছবি তুলিবার দেরি হইতেছে দেখিয়া তাহারাও চুক্তি মতো টাকার তাগাদা শুরু করিল। আবার কেহ কেহ অন্যথায় নালিশ করিবার ভয়ও দেখাইল। অথচ গদাধর যে 7,000 টাকা পাইয়াছিলেন তাহার অনেক টাকাই গেল এই দলের মধ্যে কিছু কিছু করিয়া দিয়া তাহাদিগকে আপাতত শান্ত করিতে। অথচ শোভার টাকা শোধ দেওয়ার কোনো পন্থাই হইল না। এদিকে বাজারে এখনো প্রায় 25,000 টাকা দেনা। অঘোরবাবু উপদেশ দিলেন, ইহার একমাত্র প্রতিকার নতুন একখানা ছবি তৈরি করা। কিন্তু আরো টাকা চাই। গদাধর ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা চালাইলেন। তাহারা এ ছবিতে বিশেষ কোনো লোকসান খায় নাই। নিজেদের টাকা প্রায় সব উঠাইয়া লইয়াছিল। তাহারা বাকি 30,000 টাকা দিতে রাজি হইল। কিন্তু গদাধরকে 30,000 টাকা বাহির করিতে হইবে। 60,000 টাকার কমে ছবি হইবে না। অঘোরবাবু উৎসাহ দিলেন, ছবি করিতেই হইবে। 2-1খানা ছবি অমন হইয়াই থাকে। 7ম অধ্যায়। সামনের হপ্তাতেই কাজ আরম্ভ করা দরকার, তাই কিছু টাকা চাই। গদাধর ভড়মশাইকে বলিলেন, ক্যাশে কত টাকা আছে ভড়মশাই? 1,015 আছে বাবু। আর মোকামে? তা প্রায় 7,000 হবে। দেখুন, ক্যাশের টাকাটা আমাকে দিতে হবে। আপনি বন্দোবস্ত করুন। 2-4 দিনের মধ্যে দরকার। ভড়মশাই মৃদু প্রতিবাদ করিয়া বলিলেন, কিন্তু বাবু, ক্যাশের টাকা দিলে মিলের অর্ডারি মাল কিনবো কি দিয়ে? ক্যাশের টাকা তো হাতছাড়া করা উচিত হবে না। ওদিকে মিলওয়ালাদের 2,000 গাঁটের অর্ডার নেওয়া হয়েছে। মোকামে অত মাল নেই, সেও তো নগদ কিনতে হবে। আর এদিকে মহাজনের ঘরে 8 বছরের দেনা শোধ হয়নি, তাদেরও কিছু কিছু দিতে হবে। তা বেশ তো, 1,500 রেখে 1,010 কামাই দিন। ভড়মশাই আর কিছু বলিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে প্রমাদ গণিলেন।
ক্যাশের টাকা ভাঙিয়া বাবু কি সেই ছবি তোলার ব্যবসায় ফেলিবেন? এবার যে ছবি তোলা হইল তাহাতে যদি লাভ হইত তবে পুনরায় টাকার দরকার হইবে কেন? এ আবার কিরকম ব্যবসা? ভরমশাই গিয়া অনঙ্গকে সব খুলিয়া বলিলেন। অনঙ্গ কাঁদিয়া বলিল, এখন কি হবে ভরমশাই? তাও যাই যাক, আমরা না হয় দেশে ফিরে নুন ভাত খেয়ে থাকবো, আপনি ওকে ফেরান। সেদিন অনঙ্গ স্বামীকে বলিল, দেখো, একটা কথা বলি, আমি কোনো কথা তো এতদিন বলিনি, বা তুমিও আমার কাছে কিছু বলনি, কিন্তু শুনলাম তুমি নাকি টাকা দিয়ে ছবি তৈরির ব্যবসা করছো, তাতে লোকসান খেয়েও আবার তাই করতে চাইছো। এসব কি ভালো? আহা, তুমি বুঝতে পারছো না অনঙ্গ, এসব কথা তোমায় বলেছে ওই বুড়োটা না? ও এসবের কি বোঝে, যের মধ্যে কথা বলতে যায়? ছবিতে লোকসান হয়েছে সত্যি কথা, কিন্তু আর একখানা দিয়ে আগের লোকসান উঠিয়ে আনবো। হ্যাঁ, ব্যবসার এই তো মজা। ব্যবসাদার যে হবে তার দিল চাই খুব বড়, সাহসও চাই। পুঁটি মাছের প্রাণ নিয়ে ব্যবসায় বড় হওয়া যায় না অনঙ্গ, হারি বা জিতি। আমার কি বুদ্ধি নেই ভাবছো? হ্যাঁ, আমি সব বুঝি। ওসবের মধ্যে তুমি মেয়ে মানুষ থাকতে চেও না, বুঝলে? তা বোঝো যদি, তবে লোকসান খেলে কেন? আরে হার জিত তো সব কাজেই আছে নাকি, তাতে কি? আর বলেছি তো, তুমি এসব বুঝবে না। অনঙ্গ চোখের জল ফেলিয়া বলিল, দেখো, আমাদের মেলা টাকার দরকার নেই, বরং চলো আমরা দেশে ফিরে যাই। বেশ তো সেখানে ছিলাম, এখানে এসে অনেক টাকা হয়ে আমাদের কি হবে বলো? সারা দিনের মধ্যে তোমার একবারও দেখা পাইনি, সর্বদাই কাজে ব্যস্ত থাকো, দুটো খেতে আসবার সময় পর্যন্ত পাও না। সেখানে থাকলে তবুও দুবেলা দেখতে পেতাম তোমাকে। আমার মন যে কি হু হু করে সে কথা। আরে, অত ঘর বলা হয়েছিলুম বলেই তো সেখানে ব্যবসাতে উন্নতি করতে পারিনি অনঙ্গ। হ্যাঁ, তুমি বুঝছো না কেন? ও ছিল গেরস্ত আড়তদারের ব্যবসা, দিন কেনা দিন বেচা, লোকসানও নেই, লাভও নেই। হতে বড় মানুষ হওয়া যায় না। ও বড় মানুষ হয়ে আমাদের দরকার নেই লক্ষ্মীটি। চলো আমরা গাঁয়ে ফিরে যাই। আমরা কি সেখানে কম সুখে ছিলাম বলো, না খেতে পারছিলাম না? গদাধর এইবার স্পষ্টই বিরক্ত হইলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করা তাঁর স্বভাব নয়, তাই চুপ করিয়া রহিলেন। বলছিলাম, আমায় একবার দেশে নিয়ে চলো না, একদিনের জন্যে। কেন? সেখানে গিয়ে এখন কি হবে? 10 ঘর আর বন বিবির ধানে পুজোর মানত ছিল, দিয়ে আসবো। গদাধর এইবার হাসিয়া বলিলেন, এরই মধ্যে তোমার পুজোর মানত আরম্ভ হয়ে গিয়েছে? সেজন্যে না গো, তুমি অমত করো না লক্ষ্মীটি। সামনের মঙ্গলবার চলো আমরা দেশে যাই, মোটে তো 2 দিন থাকবো। কি বললে? পাগল, এখন আমার সময় নেই, ওসব এখন থাকে। সেদিন সন্ধ্যার সময় গদাধর শোভা রানীর বাড়িতে গেলে। ফোন করিয়া পূর্বেই যাইবার কথা বলিয়াছিলেন। শোভা বলিল, কি খবর গদাধর বাবু? অনেক কথা আছে শোভা, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এখন তুমি যদি অভয় দাও। অত বনিতে শোনবার সময় নেই আমার, কি হয়েছে তাই বলুন। গদাধর নিজের অবস্থা সব খুলিয়া বলিলে। কিছু টাকার দরকার এখনই, কোনো ব্যবস্থা করা যায় কিনা।
বলিলেন, একটা কিছু করতেই হবে শোভা, বড় বিপদে পড়ে গিয়েছে। আর একটা অনুরোধ আমার, এই ছবিতে তোমাকে নামতে হবে, না নামলে ছবি চলবে না। তুমি ভেবো না, তোমার টাকা আমি দেব, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, যা তোমার দাম দর হবে তা থেকে কিছুই কমাবো না। শোভা সব শুনিয়া গম্ভীর হইয়া রহিল, কোনো কথা বলিল না। গদাধর বলিলেন, কি হলো শোভা, একটা যা হয় আমায় বলো। কি বলবো বলুন, ছবি মার খেয়ে যাবে আমি আগেই জানতাম। সে তো বুঝলুম। দেখো, যা হবার তা তো হয়েছে, এখন আমায় বাঁচাও। আমি কি করতে পারি যে আমার কাছে এসেছেন? বলছিলাম, তুমি আরো কিছু টাকা দাও, আর এই ছবিতে তুমি নিজে নামো। দেখুন গদাধর বাবু, কোনোটাই আমার দ্বারা হবে না। আমায় এত বোকা পেয়েছেন কেন? কেন হবে না শোভা? আমায় উদ্ধার করো। প্রথম ছবি তেমন হয়তো হয়নি, সে ছবি থেকে অনেক কিছু আমি বুঝে নিয়েছি। শুধু আর একটি বার, বিশ্বাস করো, শুধু একটি বার। শোভা এবার রাগ করিল। গলার সুর তাহার কখনো বিশেষ চড়ে না, একটু চড়িলেই বুঝিতে হইবে সে রাগ করিয়াছে। সে চড়া গলায় বলিল, আমি উদ্ধার করবার কে? আপনি আমার কথা শুনেছিলেন? আমি বলিনি যে ফিল্ম কোম্পানি চালানো আপনার কর্ম নয়? সে যাকে, আপনি আমার টাকা আমাকে ফেলে দিন, মিটে গেল। আপনি যার কিছু বোঝেন না তার মধ্যে। কথাটা শেষ হইতে না হইতেই গদাধর উঠিয়া দাঁড়াইলেন। তাঁরও গলায় রাগের সুর আসিয়া গেল, হয়তো রাগের সঙ্গে দুঃখ মেশানো ছিল। তিনি বলিলেন, বেশ, তুমি টাকা দিও না, দেখি, না দিলেই বা কি করতে পারি। তবে শোভা, আমি ছবি একখানা করবই, দেখি অন্য জায়গায় চেষ্টা করে। আচ্ছা, আসি তাহলে। বলিয়া গদাধর বাহির হইয়া সিঁড়ি দিয়া নামিতে যাইবেন, এমন সময় শোভা ডাকিয়া বলিল, বারে, আপনি চলে গেলেই হলো? শুনে যান, আমার টাকার একটা ব্যবস্থা করুন। হবে হবে, শিগগির হবে। আরে শুনুন। কি? তার মানে আপনি কোম্পানি করবেনই? আপনার সর্বনাশ হলেও শুনবেন না? গদাধর বোধহয় খুব চটিয়া গিয়াছিলেন। সিঁড়ি বাহিয়া তরতর করিয়া নামিতে নামিতে বলিলেন, না শোভা, সে তো অনেকবার বলেছি, আর কতবার বলবো? ও আমি না বুঝে করতে যাচ্ছি নে, আমায় কারো শেখাতে হবে না। গদাধর অদৃশ্য হইয়া গেলেন। শোভা অন্যমনস্ক হইয়া কতক্ষণ সিঁড়ির মুখে দাঁড়াইয়া রহিল। সে এমন এক ধরনের মানুষ দেখিল, যাহা সে সচরাচর দেখে না। অনেকক্ষণ দাঁড়াইয়া কি ভাবিয়া সে ধীরে ধীরে ঘরে ঢুকিল। একটু পরে শচীন একখানা বড় মোটর ভর্তি বন্ধু বান্ধব লইয়া হাজির হইল। সকলে কোলাহল করিতে করিতে উপরে উঠিয়া আসিল। ইহাদের মধ্যে একজনকে শোভা চেনে, উড়িষ্যার কোনো এক দেশীয় রাজ্যের রাজকুমার। পূর্বে একদিন শোভাদের স্টুডিও দেখিতে গিয়াছিলেন। পৈতৃক অর্থ ওড়াইবার তীর্থস্থান কলিকাতা ধামে গত ৫-৬ মাসের মধ্যে কুমার বাহাদুর প্রায় ২০-২৫ হাজার টাকা অন্তরিক্ষে অদৃশ্য করিয়া দিয়া স্বীয় দরাজ হাতের ও রাজোচিত মনের পরিচয় দিয়াছেন। কুমার বাহাদুর আগাইয়া আসিয়া পরিষ্কার বাংলায় বলিলেন, নমস্কার মিস মিত্র, কেমন আছেন বলুন? এলাম আপনার সঙ্গে একবার দেখা করতে। শোভা নিস্পৃহভাবে হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল,
ভালো আছি। শচীন পিছন হইতে বলিল, বুঝলে শোভা, কুমার বাহাদুর এসেছিলেন তোমায় নিয়ে যেতে। উনি মস্ত বড় পার্টি দিচ্ছেন ক্যাসানোভায় আজ 7টা থেকে। এখন একবার সবাই মিলে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের। কথাটা শেষ হইল না। শোভা বলিল, আমার শরীর ভালো নয়। কুমার বাহাদুর বেশ সুপুরুষ, তরুণ বয়স্ক, সাহেবী পোশাক পরা, কেতা কায়দা দুরস্ত সাহেবী আনাকে যতদূর নকল করা সম্ভব একজন অর্ধশিক্ষিত দেশী লোকের পক্ষে তাহার ত্রুটি তিনি রাখেন নাই। অসুখের কথা শোভার মুখ হইতে বাহির হইবা মাত্র তিনি তটস্থ হইয়া বলিলেন, আপনার অসুখ হয়েছে মিস মিত্র, গাড়িতে করেও যেতে পারবেন না? আগে না, আমায় মাফ করবেন। কথাটা শোভা বিরক্তির সুরে বলিল। শচীন দলবল লইয়া অগত্যা বিদায় হইল। দিন দুই পরে শোভা নিজের স্টুডিওতে হঠাৎ গদাধর ও রেখাকে দেখিয়া অবাক হইয়া গেল। প্রথমে তাহার মনে হইল হয়তো তাহারই জন্যে উহারা আসিয়াছে, কিন্তু না, শেষে দেখিল তাহা নয়, অন্য কি একটা কাজে আসিয়া থাকিবে, অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাছে। শোভা সেটে দাঁড়াইবার পূর্বে সাজগোজ করিয়াছে, মাথায় মুকুট, হাতে সেকেলে তার, বালা, চূড়, বাহুতে নিমফল ঝোলানো রাংতার গিলতি করা বাজু, পৌরাণিক চিত্রের ব্যাপার। তবুও সে একজন ছোকরা চাকরকে বলিল, এই, ওই বাবু আর মাইজিকে ডেকে নিয়ে আয় তো। তাহার বুকের মধ্যে একটি অনুভূতি, যাহা শোভা কখনো অনুভব করে নাই পূর্বে। রেখাকে গদাধরের সঙ্গে বেড়াইতে দেখিয়াই কি এইরূপ হইল? না না, কখনোই সম্ভব নয়। উহারা যাহা খুশি করিতে পারে, তাহার তাহাতে কিছুই আসে যায় না। তবে লোকটির মধ্যে তেজ আছে, সাহস আছে। বেশিরভাগ পুরুষই তাহার কাছে আসিয়া কেমন যেন হইয়া যায়। মেরুদণ্ডবিহীন মোমের পুতুলদের দুদণ্ড নাচানো যাইতে পারে, কিন্তু তাহাতে আনন্দ নাই। জয়ের গর্ব সেখানে বড়ই ক্ষণস্থায়ী। শানিত ছোড়ার আগার সাহায্যে কচু গাছের ডগা কাটা, ছোড়ার অপমান হয় না তাতে। চাকরটি গদাধর বাবুর কাছে গিয়া কি বলিল? গদাধরকে আঙুল দিয়া তাহার দিকে দেখাইল চাকরটা। এ পর্যন্ত শোভা দেখিল। তাহার বুকের মধ্যে ভীষণ ঢিপ ঢিপ শুরু হইল অকস্মাৎ। বুকের রক্ত যেন চলকাইয়া উপরের দিকে উঠিতেছে। ঠিক সেই সময় ডাক পড়িল। সেদিন আর গদাধরের সঙ্গে শোভার দেখা হইল না। তারপর 5-6 মাস কাটিল। পুনরায় পূজা আসিল, চলিয়াও গেল। কার্তিক মাসের শেষের দিকে একদিন শচীন কথায় কথায় বলিল, শুনেছ, গদাধর আমাদের বড় বিপদে পড়েছে। শোভা জিজ্ঞাসা করিল, কেন, কি হয়েছে? আরে ওর সেই ছবির অর্ধেক হয়ে আর হলো না, শুধু শুধু কতগুলো টাকা নষ্ট হলো, এবার একেবারে মারা পড়বে। কেন, কি হলো? রেখা ঝগড়া করে ছেড়ে দিয়েছে। তার সঙ্গে নাকি কোনো লেখাপড়া ছিল না, তাই সে সুবিধে পেয়ে গেছে। এখন শুনছি নাকি রেখা কাকে বিয়ে করবে, সব ঠিক হয়েও গিয়েছে। আর যাকে বিয়ে করবে সে নাকি রেখাকে ছবিতে নামতে দেবে না। এইসব নানা গোলমাল। আর রেখা চলে গেলে তার সঙ্গে সুষমাও তো চলে আসবে। ওদিকে ডিস্ট্রিবিউটার অনেক টাকা ঢেলেছে, তারা গদাধরের নামে নালিশ করবে। বেচারি একেবারে মারা পড়বে, একে বাজার শুদ্ধ দেনা। শোভা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, গদাধর বাবু এখন কোথায়? কেন, সেই বাড়িতেই আছে, তবে শুনছি নাকি বাড়িও বন্ধ।
বাড়ি থাকবে না যতদূর মনে হচ্ছে। ও, আর হবে না তো কি, বড্ড চাল বাড়িয়েছিল যে, তাই একেবারে ধনে প্রাণে মারা গেল। আরে বাবা, তুই ছিলি পাটের আড়তদার, আর করতে গেলি ফিল্মের ব্যবসা, যাকে যা সাজে না। বোকা পেয়ে পাঁচজনে মাথায় হাত বুলিয়ে, বুঝলে না? শোভা একটু অন্যমনস্ক হইয়া অন্যদিকে চাহিয়াছিল। শচীনের শেষের দিকের কথার মধ্যে কতকটা মজা দেখিবার উল্লাসের সুর ধ্বনিত হওয়ায় সে হঠাৎ ঝাঁকিয়া উঠিয়া তীব্র বিরক্তির সুরে বলিল, আহ, কেন মিছিমিছি বাজে বকছেন একজনের নামে? আপনার গাঁয়ের লোক, আত্মীয় না? এত আমোদ কিসের তবে? শচীনের কণ্ঠ হইতে আমোদের সুর এক মুহূর্তে উবিয়া গেল। সে শোভার দিকে চাহিয়া বলিল, না, তাই বলছি। লোকটার মধ্যে কেবল নিছক বেকুবি, আবার ওইসব কথা। লোকটার মধ্যে যাই থাকুক, সেসব আলোচনা এখানে করবার দরকার নেই। শোভার গলার সুরে রাগ বেশ সুস্পষ্ট ফুটিয়া উঠিল। ইহার পর শচীন এ সম্বন্ধে আর কোনো কথা তুলিতে সাহস করিল না। কিন্তু সে আশ্চর্য হইল মনে মনে। সে জানিত শোভা এক গাদা টাকা ধার দিয়াছে গদাধরকে, সে ধারের একটা পয়সা এখনো সে পায় নাই। তাহাদের স্টুডিওর সঙ্গে টেক্কা দিয়া গদাধর ছবি তুলিতে গিয়া বিপন্ন হইয়াছে। বিশেষত রেখার পূর্ব ইতিহাস যাহাই হোক, এখন যে অভিনয় ক্ষেত্রে সে শোভার প্রতিদ্বন্দ্বী হইয়া উঠিতেছে দিন দিন, এসব বিবেচনা করিয়া দেখিলে গদাধরের দুর্দশা তো পরম উপভোগ্য বস্তু, নিতান্ত মুখরোচক গল্পের উপকরণ। কি জানি, মেয়ে মানুষের মেজাজ যে কখন কি, শচীন অনেক চেষ্টা করিয়াও তাহা আজও বুঝিতে পারিল না। কিন্তু ইহা অপেক্ষাও আরো ভীষণ অবাক হইয়া গেল সে দিন কতক পরে একটি কথা শুনিয়া। একদিন তাহাদের স্টুডিওর একটি মেয়ে, শোভার বিশেষ বন্ধু, সে শচীনকে ডাকিয়া বলিল, এই যে শুনুন, আপনাকে একটা কথা বলি। আরে, অলকা দেবী যে, ভালো তো? তা কি কথা? বলছি বটে, কিন্তু কথাটা খুব গোপনে রাখবেন, কেমন? আপনি তো শোভাকে অনেকদিন ধরেই জানেন, তাই আপনার কাছে বলছি, যদি আপনার দ্বারা কিছু কাজ হয়। শচীন বিস্ময়ের সুরে বলিল, আরে দাঁড়ান দাঁড়ান, শোভার সম্বন্ধে কথা? আমায় দিয়ে উপকার? না না, খুলে বলুন তো, ব্যাপারটা বুঝতে পারছি না। বলছিলাম, শোভা এ স্টুডিও ছেড়ে ভারতী ফিল্ম কোম্পানিতে ঢোকার চেষ্টা করছে, আপনি জানেন না? সেখানে চিঠি লিখেছে। হ্যাঁ। শচীন মূঢ়ের মতো দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে চাহিয়া অবিশ্বাসের সুরে বলিল, কি বললেন? ভারতী ফিল্ম কোম্পানি? আরে সে তো আমাদের গদাধরের। সেসব জানি না মশাই, ওই যে যাদের ওলট পালট বলে ছবিটি একেবারে মার খেয়ে গেল না। বুঝেছি, আমি জানি। তারপর? সেখানে যেতে চাইছে শোভা। যেতে চাইছে কি, চিঠি লিখেছে, দরখাস্তও করেছে, যাকে বলে মশাই যাওয়ার জন্য ক্ষেপে উঠেছে বলতে পারেন। তার মানে? আরে আমিই তো কিছু বুঝতে পারছি না, সেই জন্যেই আপনার কাছে বলা। কেন, এখানে ডিরেক্টরের সঙ্গে ঝগড়া হলো নাকি? আরে সেসব না, সেসব না, ওর সঙ্গে আবার ঝগড়া কার? তবে আমি কিছু বুঝছি না জানেন, ভারতী ফিল্ম কোম্পানি একটা ফিল্ম বার করে যা নাম কিনেছে, তাতে ওদের ছবি বাজারে চলবে না। আমি যতদূর জানি, ওদের পয়সা কড়িরও তেমন জোর নেই।
কিন্তু ওখানে শোভা যে কেন যেতে চাইছে আমার মাথায় কিছুতেই আসে না। তা আপনি বলে বুঝিয়ে দেখুন না অলকা দেবী। আরে আমি কি না বুঝিয়েছি, অনেক বারণও করেছি। আর ওর ব্যাপার জানেন তো, যখন গোঁ ধরবে তার না করে ছাড়বে না। খেয়ালি মেজাজের মেয়ে। আর তাছাড়া জানেন তো, ওর এখানে 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে। এরাও তো নালিশ করে দেবে, তখন কি হবে? হুম, সে তো জানি। আবার বুঝে সুঝে চলতেও ওর জোড়া নেই। যেখানে যখন বুঝতে চাইবে সেখানে অঙ্ক কষবে। অথচ কেন যে এমন অবুঝ হলো। হুম, তাই বলছি, আপনি একবার বুঝিয়ে বলুন না শচীন বাবু। আমার মনে হয়, আচ্ছা দেখি কতদূর কি হয়। শচীন মুখে বলিল বটে, কিন্তু সে সাহস করিয়া শোভার কাছে এ প্রসঙ্গ উত্থাপন করিতে পারিল না। আজকাল করিয়া প্রায় দিন 15 কাটিল। শোভা কিন্তু স্টুডিও ছাড়িয়াও কোথাও গেল না। দিনের পর দিন রীতিমতো চাকুরি করিয়া যাইতে লাগিল। তবে শচীন লক্ষ্য করিল শোভার মুখটা যেন ভার ভার। সে কোনোখানি লোকের জনের সঙ্গে তেমন মেলামেশা করে না। তবু আগে যাহাও একটু আধটু করিত, এখন একেবারেও তা করে না। নিজের গাড়িতে স্টুডিওতে ঢোকে, আবার কাজ শেষ করিয়া গাড়িতেই বাহির হইয়া যায়। সেদিন তাহার সঙ্গে অল্প কয়েক মিনিটের জন্য কথা বলিবার সুযোগ ঘটিল অলকার। শোভা গাড়িতে উঠিতে যাইবে, সামনে অলকাকে দেখিয়া সে একটু অপেক্ষা করিল। অলকা বলিল, কে গো শোভা, আজকাল যে বড় ব্যস্ত দেখছি, কেমন আছো? ভালোই আছি। তুই যাস না কেন আমার ওখানে? আমি একটু ব্যস্ত ছিলাম ভাই, একদিন শিগগির যাব। যাক, আর কদিন আছো আমাদের এখানে? এবার শোভা হাসিয়া বলিল, বরাবর তো আছি। ঘাট থেকে ভূত নেমে গেছে। নেমেছে? সত্যি নেমেছে ভাই? হ্যাঁ, নেমেছে। আচ্ছা, তবে চলি। শচীন অলকার মুখে সংবাদটা শুনিয়া নিতান্তই খুশি হইয়া উঠিল। সেই দিনই সে শোভার ওখানে গেল। মনের উল্লাস চাপিতে না পারিয়া কথায় কথায় বলিল, তারপর শোভা, একটা কথা আজ অলকা গুপ্তার মুখে শুনে বড় আনন্দ হলো। কি কথা? কার সম্বন্ধে? কার আবার? এই ধরো তোমার সম্বন্ধেই। আমার সম্বন্ধে? কি কথা শুনি? যদিও আমি জানি নে তুমি কেন ঝোঁক ধরেছিলে ভারতী ফিল্মে যাবার জন্যে, তবুও শুনে সুখী হলাম যে সে ভূত তোমার ঘাট থেকে নেমে গিয়েছে। শোভা গম্ভীর মুখে বলিল, ও, ভূত নামেনি, নামিয়ে দিয়েছি জানেন। মানে? মানে এই চিঠি দেখুন। শোভা শচীনের হাতে যে চিঠিখানা দিল সেখানা অত্যন্ত সংক্ষিপ্ত, টাইপ করা ইংরেজি লেখা। তাতে ভারতী ফিল্ম স্টুডিওর কর্তৃপক্ষ দুঃখের সঙ্গে জানাইতেছে যে শোভারানী মিত্রকে বর্তমানে তাহাদের স্টুডিওতেও লওয়া সম্ভব হইবে না। আজ তাহলে এই পর্যন্ত। এই উপন্যাসের পরবর্তী অংশ শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগছে অতি অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।